কিভাবে ২৮ পদের দেশটিতে জয় শিবিরের? ভারত চীনের কপালে ১০০% শুল্কের বোঝা চাপাল ট্রাম্প। কিভাবে দেশের রিজার্ভে ঢুকলো ৩০ বিলিয়ন মার্কিন ডলার? আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এ বিস্ময়কর সাফল্য পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। মোট ২৮টি পদের মধ্যে তারা জয়লাভ করেছে ২৩টিতেই, যা সম্প্রতি সময়ের ডাকসু নির্বাচনের ইতিহাসে অন্যতম নজিরবিহীন ঘটনা। বুধবার সকাল ৮:৩০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন এবং রিটার্নিং কর্মকর্তারা। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের পর এই ফলাফল আসে জনসম্মুখে। ডাকসুর সহসভাপতি অর্থাৎ ভিপি পদে জয় পেয়েছেন ছাত্র শিবির প্যানেলের মোহাম্মদ আবু সাদিক অর্থাৎ সাদিক কায়েব। তিনি পেয়েছেন ১৪,০৪২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, যিনি পেয়েছেন মাত্র ৫,৭০৮টি ভোট। জেনারেল সেক্রেটারি অর্থাৎ জিএস পদে ১০,৭৯৪টি ভোট পেয়ে জয়ী হন ছাত্র শিবিরের সমর্থিত এস এম ফরহাদ। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩টি ভোট। সহকারী সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদেও জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মহিউদ্দিন খান, যিনি পেয়েছেন ১১,৭৭২টি ভোট, যেখানে ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদি মায়ের পেয়েছেন ৫,০৬৪টি ভোট। ২০টি সম্পাদকীয় পদের মধ্যে অধিকাংশই জয়লাভ করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। উল্লেখযোগ্য বিজয়ীরা হলেন মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, মানবাধিকার এবং আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম আল মিনহাজ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম। সদস্য পদের একাধিক জায়গায় জয়লাভ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বিজয়ীদের মধ্যে রয়েছেন সাবিকুন নাহার তামান্না, সর্বমিত্র, আনাস ইবনে মুনির, ইমরান হোসেন, তাজিনুর রহমান, মেফতাহুল হোসেন আল মারুফ, বেলাল হোসেন অপু খান, রাইসুল ইসলাম, মোহাম্মদ শাহিনুর রহমান, আফসানা আক্তার, রায়হান উদ্দিন। বাকি 5টি পদে জয়লাভ করেছেন প্যানেলের বাইরের স্বতন্ত্র প্রার্থীরা। সমাজসেবা সম্পাদক জুবায়ের বিন নেসারি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি, সদস্য হেমা চাকমা এবং উম্মু উসওয়াতুন রাফিয়া। ৩৮তম ডাকসু নির্বাচনে এবারে মোট ২৮টি পদের মধ্যে প্রার্থী ছিলেন ৪৭১ জন। ভোট গ্রহণ চলে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১৮টি হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১,০৩৫ জন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী হলেন ১৮,৯৫৯ জন এবং ছাত্র হলেন ২০,৯১৫ জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করার জন্য ভারত ও চীনের উপর ১০০% পর্যন্ত আমদানি শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন। এই প্রস্তাব তিনি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতি, যাতে রাশিয়ার অর্থনীতির উপর আরও চাপ সৃষ্টি করা যায়। গণমাধ্যমকে জানানো হয়, বুধবার ওয়াশিংটনে এক বৈঠকে ট্রাম্প ফোনে যোগ দিয়ে ইউরোপীয় এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার যুদ্ধ অর্থায়নের পথ বন্ধ করার কার্যকর উপায় খুঁজে বের করা। এক মার্কিন কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, আমরা প্রস্তুত, এখনই প্রস্তুত, তবে এটা তখনই করব যদি ইউরোপীয় অংশীদাররাও একই পথে হাঁটে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হলে ভারতের মতো দেশগুলোর উপর বড় অঙ্কের শুল্ক আরোপ করাটাই সবথেকে কার্যকর উপায়। বর্তমানে ভারতের পণ্যের উপর যুক্তরাষ্ট্রে প্রায় ৫০% এবং চীনের পণ্যের উপর ৩০% আমদানি শুল্ক রয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন যদি চীন এবং ভারতের উপর নতুন করে শুল্ক বসায়, তাহলে যুক্তরাষ্ট্র এই দুই দেশের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ১০০% পর্যন্ত নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক মার্কিন কর্মকর্তা বলেন, চীন যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তাহলে আমরা কঠোর শুল্ক আরোপ করে যাব। ওই তেলের আর কোনো বাজার নেই। একমাত্র ভারত ও চীনই এখন রাশিয়ার বড় ক্রেতা। এতে বোঝা যায়
মার্কিন প্রশাসন রাশিয়ার জ্বালানি রপ্তানিকে লক্ষ্যবস্তু করেই সামরিক এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির উদ্যোগগুলো ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসে বাড়ছে চাপ ও হতাশা। এই পরিস্থিতিতে ট্রাম্প আবারও নিজের আগের দাবি পুনর্ব্যক্ত করেছেন। চীনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো সুনির্দিষ্ট কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, তবে চলতি বছরের এপ্রিলে ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়েছিল। পরে মে মাসে মার্কেট বড় ধাক্কা খাওয়ার ফলে কিছুটা শিথিল করা হয়েছিল। ভারতীয় পণ্যের উপর যদিও কিছু ক্ষেত্রে আগে থেকেই উচ্চ শুল্ক রয়েছে, এবার রাশিয়ার তেল কেনার কারণে তা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাশিয়ার অর্থনীতিকে যুদ্ধ থেকে নিবৃত্ত করতে এখন পশ্চিমা বিশ্ব চাপ প্রয়োগ করছে তাদের তেলের মূল ক্রেতাদের উপর। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এই কঠোর অবস্থান। ইউরোপ যদি যুক্ত হয়, তাহলে ভারত চীনের উপর আমেরিকার 100% শুল্ক বাস্তবায়িত হওয়াটা কেবল সময়ের ব্যাপার হতে পারে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 9 সেপ্টেম্বর 2025 পর্যন্ত গ্রোস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 30.65 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ সাম্প্রতিক সময়ে রিজার্ভে উল্লেখযোগ্য পরিমাণ প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। এটি দেশের বৈদেশিক লেনদেন এবং আর্থিক স্থিতিশীলতার জন্য একটি স্বস্তির বার্তা। যদিও গ্রোস রিজার্ভ 30.65 বিলিয়ন মার্কিন ডলার, তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF নির্ধারিত ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল অর্থাৎ BPM6 অনুযায়ী রিজার্ভের প্রকৃত হিসাবটা কিছুটা কম। এই হিসাবে নিট রিজার্ভ দাঁড়িয়েছে 25.75 বিলিয়ন মার্কিন ডলার। এর আগে 7 সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভ ছিল 30,307.36 বিলিয়ন মার্কিন ডলার এবং IMF এর হিসাব অনুযায়ী ছিল 25,397.53 বিলিয়ন মার্কিন ডলার। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে 2 দিনেই রিজার্ভে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে, যা অর্থনীতিতে মুদ্রা প্রবাহ এবং বৈদেশিক আয়ের কিছুটা ইতিবাচক সংকেত বহন করছে। নিট অথবা প্রকৃত রিজার্ভ বের করতে হলে মোট রিজার্ভ থেকে স্বল্প মেয়াদী দায়, যেমন কেন্দ্রীয় ব্যাংকের স্বল্পমেয়াদী বিদেশি ঋণ অথবা আমদানির দায় বিয়োগ করতে হয়। এই হিসাব পদ্ধতি অনুসরণ করে IMF এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা একটি দেশের প্রকৃত রিজার্ভ মূল্যায়ন করে। রিজার্ভ বাড়ার পেছনে কিছু সম্ভাব্য কারণ হিসেবে থাকতে পারে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় থেকে বৈদেশিক মুদ্রা অর্জন, বৈদেশিক ঋণের পরিশোধে বিলম্ব অথবা সময়ক্ষেপণ, বৈদেশিক সাহায্য অথবা ঋণের কিস্তি প্রাপ্তি, বাংলাদেশ ব্যাংকের মুদ্রা বাণিজ্য নীতিমালা এবং সাপোর্ট। যদিও IMF এর হিসাব অনুযায়ী নিট রিজার্ভ কিছুটা কম, তবুও সামগ্রিকভাবে রিজার্ভের বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক। এটি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে, আমদানি ব্যয় সামাল দিতে এবং টাকার স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে। আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।